রক্তের বাফার পিএ, এই একটা জিনিসই আমাদের বাকি আছে এই বাফার পিএ থেকে। এটার কোনো ম্যাথ নাই, বাট এটা হলো থিওরির জন্য ইম্পর্টেন্ট, থিওরিতে দেয়। আচ্ছা, সো আগে জাস্ট কয়েকটা অবজেক্টিভ বলে নিই। আমাদের রক্তের পিএইচ কত? রক্তের পিএইচ 7.5, কাছাকাছি গেছিলেন, 7.4। 7.4। হ্যাঁ, 7.5 হলো, মানে 7.5 হলে কিন্তু খবর আছে, মারা যাবেন, ঠিক আছে? আচ্ছা, এখন যদি কোনো কারণে এটা 7.8 অথবা তার চেয়ে বেশি হয়, ঠিক আছে, তার মানে 7.8 এর চেয়ে যদি আপনার কোনো কারণে বেশি হয়ে যায়, তখন এটা সাধারণত মানুষজন মানে একদম, এটা কি ক্ষারীয় হবে নাকি অম্লীয় হবে? এটা কি হবে? ক্ষারীয় হয়ে যাবে না? ক্ষারীয়। আচ্ছা, ঠিক আছে। ক্ষারীয়, এটা আরেকটা ইংলিশ আছে জানেন, অ্যালকালি। এটার ইংলিশ হলো অ্যালকালি। তাহলে অ্যালকালির পরিমাণ বেড়ে যায়, এজন্য এটাকে বলা হয় অ্যালকালিসিস। অ্যালকালির পরিমাণ বেড়ে যায়, এজন্য এটার নাম কি? অ্যালকালিসিস। এটা অবজেক্টিভের জন্য। আর অ্যালকালিসিস যদি হয় তাহলে মানুষের মারা যেতে পারে, ঠিক আছে। আবার যদি এটা কমে 6.8 বা তার চেয়ে আরো কমে যায়, ঠিক আছে, তার মানে কি এটা কি অ্যাসিড হয়ে যেতেছে বেশি, তাহলে অ্যাসিডিক হবে, বা এটাকে বলা হয় অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস, এই দুইটা জিনিস অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর অ্যাসিডোসিস হলে মানুষের যে সমস্যা হয়, স্নায়ুকোষ দুর্বল হয়ে পড়ে, স্নায়ুকোষ দুর্বল, ঠিক আছে। মানে স্নায়ুকোষ দুর্বল হওয়া মানে কি, ওই যে আমরা বলি না নার্ভ ঠিক মতো কাজ করতেছে না, নার্ভ দুর্বল হয়ে গেছে, তো তখন দেখা যায় কি আমাদের ব্রেন ঠিক মতো ফাংশন করে না এবং মানুষ জ্ঞান হারায় ওই সময়। এটা কি মানুষের আপ ডাউন হয়? এটা আপ ডাউন খুব একটা হয় না, হইলে খবর আছে, হইলে অবস্থা টাইট হয়ে যাবে, হয় এরকম। মানে একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে পিএইচ এর লেভেল গুলো মেনটেন করা টাফ হয়ে যায়, তখন কার্বনিক অ্যাসিড এগুলো একটু কমে যায়, তখন ঝামেলা। আচ্ছা, তো আমাদের রক্তের মধ্যে এই বাফার সিস্টেম আছে। তো রক্তের বাফার আবার তিন ধরনের। রক্তের বাফার তিন প্রকার। এটা তোলা হয়েছে না? হ্যাঁ। আচ্ছা, রক্তে আমাদের টোটাল 3 টাইপের বাফার আছে, এগুলো কিন্তু অবজেক্টিভের জন্য লাগবে। ফার্স্টেরটা হলো কার্বোনেটেড বাফার বা কার্বোনেট বাফার, কার্বোনেট বাফার। তারপর হলো ফসফেট বাফার, পাশে জায়গা রেখুন, ছোট ছোট কিছু জিনিস লিখবো। আর 3 নাম্বার হলো প্রোটিন বাফার। তিনটা টাইপের বাফার। আচ্ছা, এই যে আমরা কোক টোক খাই, এগুলোর মধ্যে কি বাফার থাকে বলতে পারবো? কোন কি থাকে অ্যাকচুয়ালি কোকের মধ্যে বা সেভেন আপ? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড উচ্চ চাপে থাকে, মানে এটা প্রেসার ক্রিয়েট করে। কার্বোনেটেড বেভারেজ বলে, নাম শুনছেন? ঠিক আছে, তার মানে ওগুলোর মধ্যে কার্বনিক অ্যাসিডের জিনিসপত্র থাকে আর কি, এই জন্য আমাদের বডিতে তেমন একটা খুব একটা প্রবলেম হয় না। কার্বনিক অ্যাসিড থাকে, দেখলে দেখবেন যে কার্বোনেটেড বেভারেজ বলে। সেভেন আপের অ্যাডের মধ্যে দেখবেন যে অনেকবার কার্বোনেটেড বেভারেজ বলে। তো যাই হোক, সো কার্বোনেটেড বেভারেজ এটার মূল উপাদান হলো আমাদের কার্বনিক অ্যাসিড প্লাস বাইকার্বনেট। কার্বনিক অ্যাসিড H2CO3 এর নাম কি? কার্বনিক অ্যাসিড, ঠিক আছে, প্লাস বাইকার্বনেট বা HCO3, এই দুইটা জিনিস হলো আমার থাকবে কার্বোনেটেড বাফারের মধ্যে। এবং এটাকে আরেকটা নাম বলা হয়, এটাকে বলা হয় বহিঃকোষীয় বাফার।
বহিঃকোষীয় বাফার, এটাই মেনলি মানে আমরা যখন এই যে বিভিন্ন ফল টল খাই না, লেবু, কমলা, আঙ্গুর এগুলা খাই, তখন এই বাফার গুলা কাজ করে। আবার ফসফেট বাফার যেটা, এটাকে বলা হয় অন্তঃকোষীয় বাফার, ঠিক আছে? এবং এই অন্তঃকোষীয় বাফারের মধ্যে দুইটা জিনিস কমন, সোডিয়াম হাইড্রোজেন ফসফেট, গতকালকে দিছিলাম, NaH2PO4, ঠিক আছে? আরেকটা থাকে Na2HPO4, এই দুইটা জিনিস থাকবে। এই দুইটার নাম দুইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সোডিয়াম, এটা কয়টা হাইড্রোজেন? দুইটা হাইড্রোজেন আর ফসফেট, এটার নামটা এভাবেই হয়েছে। সোডিয়াম, দুইটা হাইড্রোজেনকে আমরা কি বলি? ডাইফসফেট। ডাইহাইড্রোজেন ফসফেট, দুইটা হাইড্রোজেন আছে, ডাইহাইড্রোজেন ফসফেট। আর Na2HPO4, এটার নাম তাহলে কি হবে? সোডিয়াম হাইড্রোজেন ফসফেট, ঠিক আছে? ডাইসোডিয়াম, সরি, দুইটা সোডিয়াম আছে, ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট, ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট। আচ্ছা, আর লাস্টেরটা হলো প্রোটিন বাফার। সো প্রোটিনের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হলো প্লাজমা প্রোটিন, এগুলো নিয়ে খুব বেশি ডিসকাশন নাই, জাস্ট জিনিসগুলো কি এগুলো মনে রাখা লাগবে অবজেক্টিভ। আরেকটা হলো কনজুগেটেড প্রোটিন বা হিমোগ্লোবিন, কনজুগেটেড প্রোটিন, যেমন হিমোগ্লোবিন। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এমসিকিউর জন্য, প্লাজমা তরলে বাইকার্বনেট HCO3- এর ঘনমাত্রা 24 mol/লিটার। 24 m, এমটা ক্যাপিটাল লেটার আছে, 24 mol/লিটার। আর H2, আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, H2CO3 এবং কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা, H2CO3 কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা, এটা হবে হলো কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপ ইনটু কার্বন ডাই অক্সাইডের দ্রাব্যতার গুণফল। আংশিক চাপকে কি দিয়ে লিখি আমরা? পি অফ কার্বন ডাই অক্সাইড, যে পি দিয়ে, আর দ্রাব্যতার গুণফলকে আমরা কি দিয়ে লিখি? সলিবিলিটি প্রোডাক্ট বা কেএস, হ্যাঁ, এসপিও লিখতে পারি, কেএসপিও লেখা নেই, হ্যাঁ, সলিবিলিটি প্রোডাক্ট কনস্ট্যান্ট। আচ্ছা, সো আমাদের কার্বন ডাই অক্সাইডের যে আংশিক চাপ, ওটা হলো 40 মিলিমিটার পারদ-চাপ। কত? 40 মিলিমিটার পারদ-চাপ। আর কেএসপি, আমাদের যে কার্বন ডাই অক্সাইড, এটা দ্রাব্যতার গুণফল হলো 0.03, দ্রাব্যতার গুণফল 0.03। সো এই দুটো ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালুটা কত আসে? 1.2 mol/লিটার, এটা আসে, ঠিক আছে? এটা এটা আমাদের একটু পরে কাজে লাগবে, এই ভ্যালুটা 1.2 mol/লিটার।
ক্যালকুলেশনটা বুঝতে পারছেন? ঘনমাত্রা আংশিক চাপ ইকুয়াল ইনটু দ্রাব্যতার গুণফল। Yes, sir. আচ্ছা, এবার আমরা জাস্ট কিভাবে বাফার ক্রিয়াটা কাজ করে, এটা আপনাদের বইয়ের টপিক নাম্বার মনে হয় 4.15, ঠিক আছে? 4.15 এর মধ্যে মনে হয় পাবেন। 2-1 পেজ পরে যান সামনে, তাহলে পেয়ে যাবেন। Buffer পাইছেন? system. হ্যাঁ, মানুষের রক্তে বাফার সিস্টেম পাওয়া গেছে। Yeah, please. আচ্ছা, এখানে হলো কার্বনেট বাফার সিস্টেম। আমি জাস্ট কনসেপ্টটা বুঝিয়ে দিব, কনসেপ্টটা বুঝলেই হবে। আমাদের এখানে রক্তের বাফার সিস্টেমের জন্য কোন জিনিসটা লাগে? কার্বনিক অ্যাসিড, ঠিক আছে? তো প্রথমে আমাদের এটা এটা না লিখলেও চলে বা লিখলেও চলে, কোনো সমস্যা নেই। কার্বনিক অ্যাসিড কিভাবে তৈরি হয়? কার্বনিক অ্যাসিডের মধ্যে কি কি থাকে? কার্বন ডাই অক্সাইড আর পানি, এই দুইটা মিলে আমরা কি পাবো? কার্বনিক Carbonic. অ্যাসিড। কিন্তু এই কার্বনিক অ্যাসিড যদি জলীয় দ্রবণে দেওয়া হয়, ঠিক আছে, তখন এটা কি করবে? সরি, কার্বনিক অ্যাসিড যদি কি, এই যে একিউ লিখছি, একিউ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এটাকে কি দ্রবণে দেওয়া হয়েছে? জলীয় দ্রবণে দেওয়া হলো। তখন এটা কি কি হিসেবে কাজ করবে? এটা কি তখন একটা অ্যাসিড হিসেবে কাজ করা উচিত নাকি? কথাটা কি বুঝতে হ্যাঁ, পারছেন? তো অ্যাসিড হিসেবে যে কোনো অ্যাসিড জলীয় দ্রবণে কি দান করে সবসময়? H plus. তাহলে এটা এইচ প্লাস দান করবে। তাহলে এটা যদি এইচ প্লাস দান করে, বাকি পার্টটা কি থাকবে? এটা তাহলে এইচ প্লাস পানির মধ্যে চলে গেল, তাহলে এখান থেকে বাকিটা কি কি থাকে? একটা যদি, হ্যাঁ, HCO3 মাইনাস, এবং এটা কি দ্রবণ হিসেবে থাকবে? জলীয় দ্রবণ আকারে থাকবে, এই জন্য এটাকে AQ লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই অ্যাসিডের, মানে আমরা এই যে রিঅ্যাকশনটা লিখলাম, এটাকে একটা উভয়মুখী বিক্রিয়া হবে, কারণ এটা কন্টিনিউয়াস, মানে বিয়োজন আবার আগের অবস্থা ফেরত যেতে পারবে কন্টিনিউয়াসলি। সো আমাদের এই অ্যাসিডের, এটা যেহেতু অ্যাসিড, তাহলে অ্যাসিডের সাম্যধ্রুব এটা লিখতে পারবো। উপরে কি লিখতে হবে? উপরে উৎপাদ, নিচে বিক্রিয়কের ঘনমাত্রা। বলেন তো নিজে নিজে এটা দেখে। তাহলে বিক্রিয়ক কোনটা? এটা H2CO3। তাহলে H2CO3 লিখবো নিচে, আর উপরে কোন দুইটা লিখবো? H প্লাস H আর, plus. হ্যাঁ, H প্লাস আর HCO3 মাইনাসের ঘনমাত্রা, এই দুটা লিখলাম। এখন আমরা যেহেতু এই দুটা কাজ করা শেষ, আমাদের মেইন কাজ কিন্তু এটা না, অ্যাসিডের সাম্যধ্রুবক বের করা না। কেন আমরা এটার সাহায্য নিলাম? আমাদের বের করার টার্গেট কি? পিএইচ এর ভ্যালু কত? কি টার্গেট? পিএইচ এর ভ্যালু বের করা দরকার। তাহলে পিএইচ এর ভ্যালু যদি বের করতে চাই, তাহলে এইখান থেকে H প্লাস ইকুয়াল টু কি লিখতে পারবো? এই কে এটা এটার সাথে মাল্টিপ্লাই হবে, কে এ ইনটু H2CO3, আর নিচে ডিভাইড আকারে HCO3 মাইনাস থাকবে। কথাটা কি বোঝা গেছে কিভাবে করলাম ক্যালকুলেশনটা? এই দুইটা মাল্টিপ্লাই করছি আর HCO3 টা হ্যাঁ, ডিভাইড করে দিই। আচ্ছা, কিন্তু আমার তো আনতে হবে পিএইচ। তাহলে এখানে কি পিএইচ আসছে? পিএইচ তো আসে না, এখানে আসছে H প্লাস এর ঘনমাত্রা। তাহলে পিএইচ আনতে গেলে কি ওই যে লগারিদম আনতে হবে? হ্যাঁ, তাহলে এটা ইকুয়াল টু পিএইচ ইকুয়াল টু কি লিখতে পারবো? যদি লগ নেই, minus log. হ্যাঁ, একবারে এটা করে ফেলতে পারবেন। আমরা যদি ওই যে ইয়ার মতো চিন্তা করি, হ্যান্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন, যেটা লগ অফ লবণ বাই অম্ল, একবার ডিরেক্ট করে ফেলি, তাহলে মনে হয় সহজ হয়ে যাবে। লগ অফ, উপরে হবে লবণ, নিচে হবে কি? অম্ল, নাকি? এটা তো ছিল। হুম। এখানে লবণ কোনটা আর অম্ল কোনটা? অম্ল মানে অ্যাসিডটা, অ্যাসিড কোনটা ছিল বলেন তো? কার্বনিক অ্যাসিডটা আমার অ্যাসিড ছিল, তাহলে নিচে কি লিখবো? H2CO3, Carbonic acid. ঠিক আছে? আচ্ছা, আর উপরে কি লিখবো তাহলে? লবণ, HCO3. হ্যাঁ, HCO3 মাইনাস, ওইটা হয়ে যাবে আমার একটা লবণ। এটা কি বুঝে বলছেন তো নাকি? একটা লবণ হ্যাঁ, হিসেবে, কার্বনেট বাইকার্বনেট একটা লবণ হিসেবে কাজ করে। আচ্ছা, সো ওই কমপ্লিকেটেড হিসাবে আমরা গেলাম না, আমরা ডিরেক্ট এখান থেকে এটাও লিখতে পারি।
তখন আপনাকে কি লিখে দিতে হবে? হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ থেকে আমরা জানি এই কথাটা লিখে দিতে পারবেন। ঠিক আছে, যদি 2-3 মার্কসের কোশ্চেন আসে, কিন্তু যদি 4 মার্কসের কোশ্চেন আসে তখন আবার এই মাঝখানে স্টেপগুলো আপনাকে লিখে দেখাইতেই হবে, উপায় নেই। বুঝতে পারছেন? আচ্ছা, হুম। অথবা পরীক্ষায় যদি আপনাকে বলে যে রক্তের পিএইচ বের করে দেখান, 2 মার্কসের কোশ্চেন আসলো, তখন আর কোনো কথা নেই, তখন ডিরেক্ট এখানে চলে যাবে, এটা দিয়ে অঙ্ক শুরু করবেন। ঠিক আছে, আচ্ছা 2 মার্কসের জন্য, কারণ আপনার অত কথা কোয়েশ্চেন লেখ। কেমন থাকবে হ্যাঁ বলবে রক্তের পিএইচ বের করো। হ্যাঁ, রক্তের পিএইচ বের করো, এটা বলতে পারে 2 মার্কসের জন্য। আর যদি 4 মার্কসের আসে তখন কিউটিভে হয়তো আপনাকে বলবে আম, ওইটা একটা পাত্র থাকবে, হ্যাঁ আমি বলেই দিই আপনাকে, এরকম একটা পাত্র থাকবে, পাত্রের মধ্যে হয়তোবা কার্বনিক অ্যাসিড দেওয়া থাকবে। ঠিক আছে, তো কার্বনিক অ্যাসিড যদি দেওয়া থাকে তখন কি বলবে যে এই যে কার্বনিক অ্যাসিড এটা মানুষের শরীরে রক্তের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি বললাম? কার্বনিক অ্যাসিড মানুষের শরীরে রক্তে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই ভূমিকাটা কি ব্যাখ্যা করো। তখন আপনাকে পুরো জিনিসটা লিখতে হবে, মানে তখন আপনাকে কিন্তু একদম 3টা বাফার সম্পর্কে লিখতে হবে, কার্বনেটেড বাফার সিস্টেম, ফসফেট বাফার, সরি সরি সরি, তখন 3টা লিখতে হবে না, যেহেতু কার্বনিক অ্যাসিড বলছি, তো শুধু কার্বনেট বাফার সিস্টেমটা লিখলে হবে। আপনি কি বুঝতে পারছেন কি বলছি? হুম। আমি এটা একটা কোশ্চেন আপনাদের ছবি পাঠিয়ে দিব, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এখন তাহলে দেখেন তো আমার এখন কি কি লাগবে, আমি কি চাই, আমরা পিএইচ বের করতে চাই, তাহলে পিকে এর ভ্যালু লাগবে, এই কার্বনিক অ্যাসিডের ঘনমাত্রা লাগবে, সরি বাইকার্বনেট লবণের ঘনমাত্রা লাগবে, আর কার্বনিক অ্যাসিডের ঘনমাত্রা লাগবে। ঠিক আছে, আচ্ছা, ও এই ইনফরমেশনটা কি মিস করে গেছি? হয়ে গেল। ও না, এই যে প্লাজমা তরলে বাইকার্বনেটের ঘনমাত্রা হলো 24 এম মোল পার লিটার। তাহলে এই যে আমার ঘনমাত্রা কিন্তু অলরেডি আমি যাইনি। ঠিক আছে, কত? 24 এম, চাইলে এখানে আলাদা করে লিখেও রাখতে পারেন, HCO3 মাইনাস এটার ভ্যালু কত? 24 এম মোল পার লিটার। তাহলে উপরে কত বসাবো? 24 বসাবো, গেল। এরপরে কার্বনিক অ্যাসিডের ঘনমাত্রা, কার্বনিক অ্যাসিডের ঘনমাত্রার জন্য আমরা কিভাবে বের করলাম একটু আগে? এই যে আংশিক চাপ, এই যে কার্বনিক অ্যাসিড এবং কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা, এটা কিভাবে বের করছি? কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপ ইনটু কার্বন ডাই অক্সাইডের দ্রাব্যতার গুণফল। এটাও কিন্তু তখন আপনাকে লিখতে হবে, বুঝতে পারছি? তখন আমরা এখানে চাইলে আলাদা করে লিখে দিতে পারবো যে H2CO3 ইকুয়াল টু হবে কি কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপ ইনটু কি দ্রাব্যতার গুণফল। ঠিক আছে, আর কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপ কত ছিল? 40 মিলিমিটার পারদ চাপ, আর দ্রাব্যতার গুণফল ছিল 0.03। এখান থেকে আমরা পাইছি 1.2 এম মোল পার লিটার পাইছি আমি, কার ঘনমাত্রা? এই কার্বনিক অ্যাসিডের ঘনমাত্রা। বুঝা গেছে কিভাবে করব? এখন উত্তরটা আমরা এখানে বসাই দিই। ঠিক আছে, কিন্তু এখনো একটা কাজ বাকি রয়ে গেছে, আমার যে পিকেএ এটা বের করতে হবে। ঠিক আছে, পিকে মানে কি? মাইনাস লগ অফ কে, নাকি? পিকে এর ভ্যালু, পিকে তো আমরা এভাবে বের করি যে মাইনাস লগ অফ যে ঘনমাত্রাটা, যেই অ্যাসিডের সাম্যাবস্থার মানটা দেওয়া থাকে ওটা। কিন্তু এই কে বলতে কার কথা বোঝানো হইতেছে? কার্বনিক অ্যাসিডের যে কে এর ভ্যালু, তাহলে কার্বনিক অ্যাসিডের কে এর ভ্যালু না জানলে তো এটা বের করতে পারবো না, সেটা মুখস্থ রাখবেন। কার্বনিক অ্যাসিডের কে এ এটা হলো ওই যে 7.8, যেটা হলে কি হয় মানুষ আহ, আহ, কি হয় মারা মারা যেতে পারে, অ্যালকালিসিস হতে পারে। ঠিক আছে, 7.8 × 10⁻⁷ মোল পার লিটার। তাহলে এখান থেকে কে এর লগ অফ কে বের করতে পারবো, 7.8 × 10⁻⁷ প্লাস এখান থেকে লগ 24/1.2, এটা মনে হয় লগ 20 আসে, 12 × 2 = 24, হ্যাঁ লগ 20। আমি স্যার ক্যালকুলেশনটা কি বুঝতে পারতেছেন?
আচ্ছা, এরপরে এটা যদি ক্যালকুলেট করেন ক্যালকুলেটরে, তখন এটা ভ্যালু চলে আসবে 6.1, আর এটা আসবে আমাদের পিচ থাকতে হবে 7.4, ঠিক আছে? তাহলে এটা যদি 6.1 হয়, দেখেন এটা কত আসবে, 1.3 হইতে হবে, ঠিক আছে? তাহলে log 20 এর ভ্যালু আসলো হলো 1.3, আর ওই 7.8 এরটা হলো 6.1, ঠিক আছে? সো আপনি যদি এটা ক্যালকুলেশন না করে ডিরেক্ট এটা বসায় দেন এই 6.1, তাইলেও হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? যদি ভুলা যায় নাকি পরীক্ষায় কোনো কারণ, তখন ডিরেক্টলি এই পিকে এর ভ্যালুটা 6.1 বসাই দিবেন। আর আপনার মাথায় যেহেতু আছে 7.4 হওয়া লাগবে, তাহলে এই লগের বাকি পার্টটার ভ্যালু অবশ্যই কত হতে হবে, 1.3। বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ বুঝছি। ক্যালকুলেশনটা কি আবার রিপিট করবো নাকি পারবেন? পারবো। আচ্ছা, গুড। এখন এই পর্যন্ত কিন্তু শেষ না, কারণ আমাদেরকে তো কিছু কথা বলতে হবে যে আহ, এটা যেহেতু কার্বনিক অ্যাসিড, আমাদের রক্তের পিএইচ হলো, এটা এতক্ষণ ধরে কি বের করলাম এত কষ্ট করে, রক্তের পিএইচ এর ভ্যালু কত বের করছি। এখন আমাদের রক্তের মধ্যে কোন দুটা জিনিস থাকতেছে, এই কার্বনিক অ্যাসিড থাকতেছে, আরেকটা কি থাকে, H2CO3, এই দুইটা জিনিস থাকে, ঠিক আছে? সো H2CO3 থেকে আমরা কি কি পাই, H2CO3, কার্বন। হ্যাঁ, আচ্ছা ওটা তো অমনে পাই, আচ্ছা এটা লেখেন নেই, এটা সহজ করে দিই, থাক, এত কাছেই না। উম, ধরেন আমার পাত্রের মধ্যে HCO3 মাইনাস আছে, এটা আছে, আর ওই কার্বনিক অ্যাসিড আছে। এখন যখন আমরা H প্লাস অ্যাড করব, তখন এই H প্লাসটা কার সাথে রিঅ্যাকশন করবে, পাত্রের যেই HCO3 আছে ওইটার সাথে রিঅ্যাকশন করবে, ঠিক আছে? তাহলে রিঅ্যাকশন করে সে কি করবে, কি উৎপন্ন করে ফেলবে, কার্বনিক অ্যাসিড তৈরি করে ফেলবে। তাহলে কার্বনিক অ্যাসিড যদি তৈরি করে ফেলে, বাইরে থেকে যে পিএইচটা অ্যাড করছেন ওই পিএইচ এর উপস্থিতি কি আর পাত্রে পাবেন, বা আপনার রক্তের মধ্যে কি ওই পিএইচ এর কোনো উপস্থিতি বা লক্ষণ দেখা যাবে? হ্যালো, না। না। এরপরে আবার কি অ্যাড করতে হবে, OH মাইনাস অ্যাড করতে হবে। সো OH মাইনাসটা কার সাথে অ্যাড হবে, ওই যে কার্বনিক অ্যাসিড ছিল, ঠিক আছে, ওই OH মাইনাসটা কার্বনিক অ্যাসিডের সাথে অ্যাড হবে। অ্যাড হলে কি উৎপন্ন করবে, কার্বনিক অ্যাসিডের সাথে যদি OH মাইনাস অ্যাড হয়, কার্বনিক অ্যাসিড মানে কি H প্লাস আর HCO3 মাইনাস, তাহলে এই OH মাইনাসটা কার সাথে রিঅ্যাকশন করে ফেলবে, কার্বনিক অ্যাসিডের যে হাইড্রোজেন আছে তার সাথে রিঅ্যাকশন করে সে পানি উৎপন্ন করে ফেলবে, আর যেই কার্বনিক অ্যাসিড ছিল সেটা সে এই যে HCO3 মাইনাস আকারেই থাকবে। তাহলে দেখেন একটু আগে যে লবণটা ছিল HCO3 মাইনাস, ওইটা কিন্তু আমার কার্বনিক অ্যাসিড হয়ে গেছিল, সেটা কমে গেছিল, কিন্তু এখন আবার কি হয়েছে, আবার কিন্তু সেই HCO3 মাইনাসটা পাত্রের মধ্যে আমি যদি OH মাইনাস অ্যাড করি, সেটা কিন্তু আবার আবার আগের মতো হয়ে গেছে। তাহলে আলটিমেটলি পিএইচ এর কোনো চেঞ্জ কি আপনি দেখবেন না। এই যে বাইরে থেকে ওয়েচ অ্যাড করছেন, ওয়েচ অ্যাড করার কারণে ক্ষার হওয়ার কথা ছিল, কিন্তু এটা কি হয়ে গেছে, পানি হয়ে গেছে। সো ওয়েচ এর কোনো প্রেজেন্স আপনি পাবেন না। H প্লাস অ্যাড করার কারণে এটা কার্বনিক অ্যাসিড তৈরি হয়েছে। সো আমরা পাত্রের মধ্যে কোনটার উপস্থিতিও পাবো না, H প্লাস এর উপস্থিতিও পাবো না। তার মানে বাইরে থেকে যদি H প্লাস বা OH মাইনাস আমরা অ্যাড করি বাফার ক্রিয়ার মাধ্যমে, এখানে কোনো পরিবর্তন আমরা দেখব না, পিএইচ অপরিবর্তিত থাকবে। ক্লিয়ার এটা? হ্যাঁ, হ্যালো। আরেকটা কোশ্চেন ছিল, ওই চ্যাট করলে পরিবর্তন হবে নাকি? এটা হলো ওই যে মানে সেকেন্ড পার্টটা, ওএইচ যদি অ্যাড করি, আমরা তো বাফার সলিউশন দেখতে গেলে দুইটা জিনিস দিয়ে টেস্ট করতে হবে না, H প্লাস দিয়ে একবার টেস্ট করব, আবার OH মাইনাস। তো পাত্রের মধ্যে কি ছিল, কার্বনিক অ্যাসিড ছিল, ফার্স্টে কি দিব, H প্লাস দিব, দেওয়ার পর কি হবে, কার্বনিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। এরপরে আবার কি অ্যাড করব, OH মাইনাস অ্যাড করব। OH মাইনাসটা কার সাথে রিঅ্যাকশন করবে, সে কিন্তু ওই HCO3 মাইনাসের সাথে রিঅ্যাকশন করতে পারবে না, সে রিঅ্যাকশন করবে কার্বনিক অ্যাসিডের সাথে। এবং কার্বনিক অ্যাসিডের মধ্যে কি কি আছে, H প্লাস আর HCO3 মাইনাস। এই OH মাইনাস H এর সাথে রিঅ্যাকশন করে পানি উৎপন্ন করবে, আর কার্বনিক অ্যাসিডটা পাত্রের মধ্যে থেকে যাবে। তাহলে আলটিমেটলি H প্লাস বা OH মাইনাসের কোনো বাইরে থেকে অ্যাড করলে রক্তের বাফারে কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার হয়েছে এবার পুরো ব্যাপারটা?
হ্যালো, হ্যাঁ, আচ্ছা, আরেকটা লিঙ্ক দেই, আমি আর 2টা ম্যাথ পড়াবো, তাহলে আমাদের 2টা না 3টা ম্যাথের মতো আছে, পড়লে আমাদের শেষ এই চ্যাপ্টার। ঠিক আছে, আরেকটা লিঙ্ক দিলাম।